বন্ধুরা, 27 জুন রাত 2:17 বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ থেকে 340 মিটার নিচে একটি হাঙ্গর ক্লাস সাবমেরিনের কন্ট্রোল রুমে হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। স্ক্রিনের একটি বিপ বিপ জ্বলে ওঠার সংকেত আইএনএস বিক্রান্তের ক্যাপ্টেনের মুখে হাসি ফুটে ওঠে। সে ভাবে, আজ ক্যারিয়ারকে ট্র্যাক করে ফেলেছি, মিশন সাকসেস। কিন্তু সে জানতো না যে পরবর্তী মাত্র 90 সেকেন্ডের মধ্যে তার সাবমেরিনটি একটি লোহার বাক্সে পরিণত হতে চলেছে। না সে দেখতে পাবে, না সে শুনতে পাবে, আর না বলতে পারবে, কারণ আইএনএস বিক্রান্ত শিকার হতে বের হয়নি। হ্যাঁ বন্ধুরা, সে শিকারী হয়ে বের হয়েছিল এবং জাল আগেই পাতা হয়ে গেছিল। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো সেই রাতের ব্যাপারে যখন ভারতীয় নৌবাহিনী সমুদ্র যুদ্ধের নিয়ম বদলে দিয়েছিল। আইএনএস বিক্রান্ত সেটি করে দেখিয়েছে যা আজ পর্যন্ত কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারের নামে নথিভুক্ত ছিল না। একটি পুরো সাবমেরিনকে কোনো মিসাইল না দেখে, কোনো গুলি না চালিয়ে ইলেকট্রনিক খাঁচায় বন্দি করে দিয়েছিল। এটি কিভাবে হলো, ভারতের জন্য এর মানে কি, এবং এরপর শত্রুপক্ষের 3টি যুদ্ধজাহাজ কেন পালিয়ে যেতে দেখা গেল, পুরো গল্প, পুরো টেকনিক্যাল ডিটেলস পরবর্তী 15 মিনিট ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, তবে এই ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট বক্সে নিজেদের নাম ও শহরের অবশ্যই নাম লিখুন, যাতে আমরাও তো জানতে পারি না আপনারা এই ভিডিওগুলো কত দূর থেকে দেখছেন, আমাদের ভিডিও কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার আগে ব্যাকগ্রাউন্ডে বোঝা যাক যে এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না। প্রায় 8 মাস ধরে বঙ্গোপসাগরে একটি সাইলেন্ট ওয়ার মানে নীরব যুদ্ধ চলছিল। একে মিলিটারি ভাষায় গ্রে জোন ওয়ারফেয়ার বলে, অর্থাৎ না খোলাখুলি যুদ্ধ, না পুরোপুরি শান্তি। শত্রুপক্ষের 2টি হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন এপ্রিল মাস থেকে আন্দামানের কাছাকাছি ঘোরাঘুরি করছিল। এদের কাজ ছিল আমাদের আন্ডার ওয়াটার কেবল ম্যাপ করা, আমাদের ক্যারিয়ার গ্রুপের মুভমেন্টকে রেকর্ড করা এবং আমাদের সাবমেরিন পেট্রোলের প্যাটার্ন বোঝা। হাঙ্গর কোনো সাধারণ সাবমেরিন নয়, এটি হচ্ছে ডিজেল ইলেকট্রনিক, উপরন্তু এতে এআইপি অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন লাগানো আছে। এর কারণে এটি পৃষ্ঠে না আসে একটানা 20 দিন জলের নিচে থাকতে পারে এবং এর আওয়াজ এতটাই কম যে একে ডিটেক্ট করা খুবই কঠিন। আমাদের ইন্টেলিজেন্সের কাছে জুনের 2য় সপ্তাহে কনফার্ম রিপোর্ট আসে যে হাঙ্গরের 2 আর হাঙ্গর 4 মানে হাঙ্গর 4 বঙ্গোপসাগরে আগেই প্রবেশ করেছে। টার্গেট ছিল আইএনএস বিক্রান্ত। এর জবাবে ইন্ডিয়ান নেভি অপারেশন সমুদ্র প্রহরী লঞ্চ করে। 19 জুনের এই অপারেশনের লিডার ছিল আইএনএস বিক্রান্ত, সাথে ছিল আইএনএস কাবারাত্রি, আইএনএস কিলতান আর সমুদ্রের নিচে একটি স্করপিয়ন ক্লাস সাবমেরিন আইএনএস ভেলা। কিন্তু আসল টেক্কা ছিল বিক্রান্তের ভেতরে লাগানো একটি নতুন সিস্টেম। এর নাম হচ্ছে শক্তি ইডব্লিউ সুইট মার্ক 2। হ্যাঁ, ডিআরডিও এটি গত 3 বছরে ডেভেলপ করেছে। এই সিস্টেমটি শুধু যেমন নয়, এটি শত্রুর সেন্সরকে ধোকা দেয়, তাকে ফেক টার্গেট দেখায়, প্রয়োজন পড়লে তার সিস্টেম হ্যাং করে দেয়। এবার আসা যাক 27 জুনের রাতের লোকেশন। বিশাখাপত্তনম থেকে 180 নটিক্যাল মাইল পূর্বে রাত 2:24 হাঙ্গর 2 এর ক্যাপ্টেনের একটি ভুল হয়ে যায়। সে নিজের অ্যাক্টিভেট সোনার অন করে দেয় মাত্র 4 সেকেন্ডের জন্য। তার মনে হয়েছিল কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আইএনএস বিক্রান্তের কম্ব্যাট ইনফরমেশন সেন্টারে তখন লাল বাতি জ্বলে ওঠে। স্ক্রিনে মেসেজ আসে, প্রবলেম সারফেস কন্টেন্ট বিয়ারিং 190 ডিগ্রি, রেঞ্জ 8 কিমি। হ্যাঁ, বিক্রান্ত ক্যাপ্টেন সেই মুহূর্তে দিল্লি থেকে গ্রিন সিগন্যাল পেয়ে যান। কোয়াড ছিল ইন্দ্রপ্রহার। 2:17 আইএনএস বিক্রান্ত নিজের শক্তি সিস্টেম ফুল পাওয়ারে অন করে, আর ওখান থেকে খেলা ঘুরে যায়। শক্তি সিস্টেমে একসাথে 3টি হামলা চালায়। প্রথম হামলায় স্পুফিং, হাঙ্গরের সোনার এই শক্তি সিস্টেম নকল ইকো প্রতিধ্বনি পাঠাতে শুরু করে। এখন হাঙ্গরের স্ক্রিনে একটি বিক্রান্তের জায়গা 5টি বিক্রান্ত দেখা যাচ্ছিল, একটি 20 কিমি দূরে, একটি 12 কিমি দূরে, আর একটি একদম কাছে। ক্যাপ্টেন কনফিউজ হয়ে গেল যে আসল কোনটা। দ্বিতীয় হামলা জ্যামিং, হাঙ্গর সাবমেরিন যখন বিপদে পড়ে তখন তারা একটি কমিউনিকেশন বয়ে আনে, সমুদ্রপৃষ্ঠকে রিলিজ করে, যা থেকে সরাসরি মেসেজ পাঠানো যায়। হ্যাঁ, শক্তি সিস্টেম সেই বয়ের ফ্রিকোয়েন্সি পুরোপুরি জ্যাম করে দেয়, আর এখন হাঙ্গর তার হেডকোয়ার্টারের সাথে কথা বলতে পারছিল না। তৃতীয়ত সবচেয়ে বিপজ্জনক হামলা যখন সাইবার ইন্ট্রুশন মানে বিক্রান্ত থেকে একটি MH-60 রোমিও হেলিকপ্টার লঞ্চ করা হয়। সেটি হাঙ্গরের ঠিক ওপরে একটি স্নোবাই ফেলে, কিন্তু এই স্নোবাই সাধারণ ছিল না, এটি ছিল একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড। সেটি হাঙ্গরের ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাক করতে শুরু করে এবং তাকে ফেক নেভিগেশন ডাটা ফিড করতে থাকে। 2:19 মধ্যে হাঙ্গর 2 পুরোপুরি ব্লাইন্ড হয়ে যায়। তারা র্যাডার 0 আর কমিউনিকেশন 0 থেকে মানে পেরিস্কোপ ডেপথে আসতেই পারছিল না, কারণ ওপরে বিক্রান্তের হেলিকপ্টার চক্কর কাটছিল। সবচেয়ে বড় সমস্যা হলো তার জাইরো কম্পাস জ্যাম হয়ে যায়, অর্থাৎ এখন সে এটাও জানতো না যে সে কোন দিকে যাচ্ছে।
উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে কিছুই জানা ছিল না। সমুদ্রে 340 মিটার নিচে দিশেহারা হয়ে আটকে থাকার মানে হলো মৃত্যুকে আমন্ত্রণ জানানো। যদি ব্যাটারি শেষ হয়ে যায়, অক্সিজেন শেষ হয়ে যায়, তবে সাবমেরিন নিজেই নিজের কবর হয়ে যায়। যখন হাঙ্গর 2 টানা 6 ঘন্টা ধরে রেডিও সাইলেন্টে থাকে, তখন ইসলামাবাদে হুলস্থুলুস পড়ে যায়। তাদের মনে হয়েছিল সাবমেরিনটি ডুবে গেছে। 28 জুন সকালে তাড়াহুড়ো করে 3টি যুদ্ধজাহাজ পাকিস্তানের করাচি থেকে রওনা দেয়। পিএনএস বাবর, পিএনএস তুগরিল আর পিএনএস আসলত। অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছিল এটা একটি রুটিন এক্সারসাইজ, কিন্তু আসল মিশন ছিল দুটি। প্রথমত হাঙ্গর 2কে খুঁজে বের করা, দ্বিতীয়ত আইএনএস বিক্রান্তের উপর প্রেসার তৈরি করা যাতে সে জ্যামিং সরিয়ে নেয়। কিন্তু দিল্লির এই বিষয়ে আগে থেকে আন্দাজ ছিল। ইস্টার্ন নেভাল কমান্ড থেকে 3 স্তরের একটি সুরক্ষা জাল বিছিয়ে রেখেছিল। প্রথম স্তর আকাশে আন্দামান থেকে একটি পিএটাই নেপচুন এবং তামিলনাড়ুর আরাকোনাম থেকে দ্বিতীয় পিএটাই নেপচুন টেক অফ করেছিল। এই দুটি বিমান বঙ্গোপসাগরে 200 কিলোমিটার একটি স্নোবাই ব্যারিয়ার মানে প্রাচীর তৈরি করে। এখন পিএনএস বাবরের প্রতিটা মুভমেন্ট আমাদের কাছে লাইভ আসছিল। তার স্পিড কত, অস্ত্র অন আছে নাকি অফ, সব জানা যাচ্ছিল। দ্বিতীয় স্তরে সমুদ্রপৃষ্ঠে আইএনএস কলকাতার আইএনএস চেন্নাইকে ব্যারিয়ার পেট্রোল লাগিয়ে দেওয়া হয়। এই দুটি ডেস্ট্রয়ার বারাক 8 মিসাইলে সজ্জিত, অর্থাৎ পিএনএস বাবর যদি ভুল করেও মিসাইল ফায়ার করত তবে তা উড়িয়ে দেওয়া হতো। তৃতীয় স্তর হচ্ছে সমুদ্রের নিচে। আমাদের স্করপিয়ন ক্লাসের আইএনএস ভেলাহাঙ্গর 2 মানে 2 থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সাইলেন্ট মোডে বসেছিল। টর্পেডো টিউব লোড ছিল এতে, শুধু ফায়ারের অর্ডারে অপেক্ষা করছিল। ফলাফল কি হলো? পিএনএস বাবর, পিএনএস তুগরিল আর পিএনএস আসলত আন্তর্জাতিক জলসীমায় 2 দিক ধরে চক্কর কাটতেই থাকলো। তারা ভারতের জলসীমায় ঢুকতে পারছিল না, কারণ ঢুকলেই তো যুদ্ধের সূচনা বলে গণ্য হতো। আর তারা হাঙ্গর 2কেও খুঁজে পায়নি, কারণ সেটি আইএনএস বিক্রান্তের ইলেকট্রনিক ডোমের ভেতরে ছিল। উপরন্তু পিআইটাইয়ের জ্যামিংয়ের কারণে হাঙ্গরের কোনো সিগন্যাল বাইরে আসছিল না। এবার সবচেয়ে বড় প্রশ্ন, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার সাবমেরিনকে জ্যাম কিভাবে করলো? কারণ সাধারণ নিয়ম তো এটাই যে সাবমেরিন ক্যারিয়ার শিকার করে। এর উত্তর হলো নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার। 1990 দশকে ক্যারিয়ার একা লড়ত, কিন্তু 2026-এ আইএনএস বিক্রান্ত একা লড়ে না। সেটি একটি ফ্লোটিং ডাটা সেন্টার, একটি চলন্ত কমান্ড সেন্টার। বুঝুন কিভাবে, দেখুন। বিক্রান্তের ওপর নিজস্ব বেল HMS XNG সোনার লাগানো আছে, অর্থাৎ সে নিজে সাবমেরিন ডিটেক্ট করতে পারে। দ্বিতীয়ত, তার কাছে MH-60 রোমিও অ্যাডভান্স হেলিকপ্টার এবং সি গার্ডিয়ান ড্রোন আছে। এগুলো 100 কিলোমিটার দূর পর্যন্ত চোখ আর কানের কাজ করে। এরা হাঙ্গরের সঠিক লোকেশন দিয়েছিল। তৃতীয়ত, শক্তি মার্ক 2 সিস্টেম। এটি হলো পুরো মস্তিষ্ক। DRDO এতে শত্রুর সমস্ত রাডারের লাইব্রেরি ফিড করে রেখেছে। হাঙ্গর চীনা টাইপ 366 রাডার লাগানো আছে। শক্তি সিস্টেম তার প্রতিটা ফ্রিকোয়েন্সি জানতো, আর সেই কারণেই তো জ্যাম করতে মাত্র 90 সেকেন্ড সময় লেগেছে। হাঙ্গর ক্লাসের সবচেয়ে বড় দুর্বলতা কি বের হলো? তার এআইপি সিস্টেম তো ভালো, সেটি শান্ত, কিন্তু ইলেকট্রনিক সিস্টেম পুরো চীনা, আর চীনা সিস্টেম ইলেকট্রনিক হার্ডেনিং খুবই দুর্বল হয়, অর্থাৎ একে জ্যাম করা সহজ। 1971 সালে পিএনএস গাজী আইএনএস রাজপুত থেকে পাচার চক্করে নিজের পাতা ফাঁদে মাইনে উড়ে গিয়েছিল তারা। 2026 সালে হাঙ্গর 2 নিজের প্রযুক্তির কাছে হেরেছে। সময় বদলে গেছে, গল্প একই আছে। এবারে জিওপলিটিক্যাল মানে ভূরাজনৈতিক গুরুত্ব বোঝা যাক। এই ঘটনা শুধু একটি সাবমেরিন নয়, এই ঘটনা সরাসরি 3টি দেশকে বার্তা দেয়। প্রথম বার্তা চীনকে, যে হাঙ্গর সাবমেরিন চীন বানিয়ে দিয়েছে। চীন মনে হয়েছিল যে স্ট্রিং অফ ফালস বানিয়ে সে ভারতকে ঘিরে ফেলবে, কিন্তু জিবুতি থেকে শুরু করে গোয়াদার পর্যন্ত বেস বানিয়ে নিয়েছে। কিন্তু আইএনএস বিক্রান্ত বুঝিয়ে দিয়েছে বঙ্গোপসাগরের রাজত্ব শুধু ভারতেরই চলবে। একে এখন ইন্ডিয়ান স্লেক বলা হচ্ছে। দ্বিতীয়ত বার্তায় আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়াকে, অর্থাৎ কোয়াড দেশগুলোকে আমরা দেখিয়ে দিয়েছি যে ভারত শুধু অস্ত্র কেনে না, আমরা অস্ত্রগুলোকে ইন্টিগ্রেটেড করে নতুন বিপজ্জনক সিস্টেম বানিয়ে নিতে পারি। আমেরিকান হেলিকপ্টার, ইসরায়েল ড্রোন, ভারতের জ্যামার, 3টিকে মিলে আমরা হাঙ্গরকে ঘায়েল করেছি। তৃতীয় বার্তা শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া। এই ছোট দেশগুলো সবসময় ভয়ে থাকে যে কোনো বড় শক্তি হয়তো তাদের চেপে ধরবে। ভারত দেখিয়ে দিয়েছে আমরা এই অঞ্চলের নেট সিকিউরিটি প্রোভাইডার, অর্থাৎ এই এলাকার সুরক্ষার দায়িত্ব আমাদের। দিল্লির অবস্থান এখন একদম পরিষ্কার। প্রধানমন্ত্রী সাগর পলিসির কথা আপনারা শুনেই থাকবেন, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অফ অল ইন রিজন। কিন্তু 27 জুনের পর এই পলিসিতে আরও একটা লাইন যোগ হয়েছে, সেটা হচ্ছে বাট নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার সিকিউরিটি, অর্থাৎ আমরা সবাইকে সাহায্য করব, সবাইকে সাথে নিয়ে চলবো, কিন্তু কেউ আমাদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেললে তবে আইএনএস বিক্রান্ত তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। এবার সবশেষে জানা যাক 72 ঘন্টা পার কি হলো। তো 30 জুনের সকালে 6টায় আইএনএস বিক্রান্ত নিজের জ্যামিং সিস্টেম অফ করে দেয়। হাঙ্গর 2কে সেফ প্যাসেজ দেওয়া হয়, তাকে বের করে দেওয়া হয়। প্রশ্ন ওঠে, আমরা তাকে ডুবালাম না কেন? টর্পেডো তো মারতে পারতাম। উত্তর খুবই সহজ, কারণ ভারত একটিও রেসপন্সিবল পাওয়ার মানে দায়িত্বশীল শক্তি। আমাদের উদ্দেশ্য শুধু যুদ্ধ করা ছিল না, উদ্দেশ্য ছিল ক্যাপাবিলিটি মানে ক্ষমতা দেখানো। আমরা শত্রুকে ক্যাপাবিলিটি দেখিয়েছি, ক্যাজুয়ালিটি মানে ক্ষয়ক্ষতি নয়। এর প্রভাব দেখুন,
পিএনএস বাবর, পিএনএস তগরিল, পিএনএস আশালত, এই তিনটি যুদ্ধজাহাজ হ্যাঙ্গারকে না ছুঁয়ে করাচিতে ফিরে গেছে। তারা বুঝতে পেরেছিল যে এখানে ডাল গলবে না। আর এই পুরো ঘটনা তিনটি বড় ফলাফল বেরিয়েছে। প্রথমত, ইন্ডিয়ান নেভির ডক্ট্রিন নীতি বদলে গেছে। এখন থেকে প্রতিটি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের সাথে একটি ডেডিকেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার শিপ চলবে। আইএনএস অন্নেস এই কাজের জন্য মডিফাই করা হচ্ছে। দ্বিতীয়ত, বাজেট ইম্প্যাক্ট সরকারি নেভির আর&ডি মানে গবেষণার উন্নয়ন বাজেটে 22% বাড়িয়ে দিয়েছে। শক্তি মার্ক 3 এর ওপর কাজ শুরু হয়ে গেছে, সেটি আরও বেশি বিপজ্জনক হবে। তৃতীয়ত, সাইকোলজিক্যাল এজ, যেটাকে বলে মনস্তাত্ত্বিক সুবিধা। এখন পরের বার যে কোনো হাঙ্গর ক্লাস সাবমেরিন বঙ্গোপসাগরে আসার আগে একবার নয় 100 বার ভাববে, কারণ সেও জানে এখানে সমুদ্রের নিচে অন্ধ হয়ে যাওয়া ঝুঁকি রয়েছে। বন্ধুরা, সমুদ্রের যুদ্ধ এখন বদলে গেছে। আগে যুদ্ধ মিসাইল দিয়ে যেতে হতো, এখন যুদ্ধ মেগাহার্টজ দিয়ে যেতে হবে, অর্থাৎ ইলেকট্রনিক স্পেকট্রাম দিয়ে। সে শত্রুর ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে নিল এবং সে অর্ধেক যুদ্ধ জিতেই নিল। আর এই নতুন যুদ্ধে ভারত 27 জুন প্রথম বড় এবং ডিসাইসিভ জয় নথিভুক্ত করেছিল। তো এই ছিল আইএনএস বিক্রান্তের সমুদ্র চক্রবের পুরো ইনসাইড স্টোরি, মানে ভেতরের গল্প। এবার আপনারা বলুন, আপনাদের কি মনে হয় ভারতের কি হাঙ্গার টুকে সারফেস আসতে বাধ্য করা উচিত ছিল, না তাকে সারেন্ডার করানো উচিত ছিল, নাকি যা করা হয়েছে তা একদম ঠিক ছিল? শত্রুকে জীবিত ছেড়ে দেওয়া, বার্তা দেওয়াটা কি বেশি বড় ছিল? নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। জয় হিন্দ লিখে জানান যে আপনি ভারতীয় নৌবাহিনীর জন্য কতটা গর্বিত। ভিডিওটিতে পছন্দ হলে লাইক বোতামটিতে টিপে লাইক দিন। আর আপনি যদি দেশের সুরক্ষার সংক্রান্ত এমন অথেন্টিক মিলিটারি অ্যানালিসিস দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।